৮ বছরের একটি ছোট মেয়ে তার বাবার সঙ্গে লুকোচুরি খেলছিল। হঠাৎ জোরে দরজা খুলে গেল এবং দুই দুষ্কৃতী তার বাবাকে ভেতরে ঠেলে দিল। মেয়ে কিছু বোঝার আগেই দুষ্কৃতীদের মধ্যে একজন ছুরি বের করে সোজা তার বাবার বুকে গেঁথে দিল। আহত হওয়ার পরও তার বাবার শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে একদম চুপ থাকতে বললেন। কিন্তু তখনই হঠাৎ তার মাথায় এক ভারী হাতুড়ি পড়ল, যাতে তার তাজা রক্তের ছিটে মেয়েটির মুখে এসে লাগল। ঠিক সেই মুহূর্তে তার বাবাকে বাইরে টেনে নিয়ে যাওয়া হলো। সুশি ভাবল সে বেঁচে গেছে, কিন্তু এক লোক হাতুড়ি নিয়ে ফিরে এলো। সুশি শ্বাস বন্ধ রাখল যখন সে বিছানায় বসে হাতুড়ি ঘোরাতে লাগলো। তার ধরফড়ানি বাড়তে লাগলো। তার মনে হলো খুনি তাকেও মেরে ফেলবে, আর তখনই সে ধরা পড়ে গেল। কিন্তু সেই লোকটি তাকে মারল না, বরং এক বুড়োর কাছে বিক্রি করে দিল। বুড়ো যেই তার কাপড় খুলে তার সঙ্গে কিছু জঘন্য কাজ করতে যাবে, অমনি এক অপরিচিত লোক ভেতরে ঢুকে তাকে নিচে ফেলে দিল। ধস্তাধস্তির সময় বন্দুকটি সুশির কাছে পড়ে গেল। সুযোগ পেয়ে সুশি বন্দুক তুলে নিল এবং পেছন থেকে আসা সঙ্গীকে গুলি করে মেরে ফেলল। সেই দিন দুজন একে অপরের প্রাণ বাঁচালো। যে মেয়েটিকে বাঁচাতে এসেছিল তার নাম ছিল আসাং এবং সে ইয়ানবিয়ান গ্যাংয়ের নেতা ছিল। সুশি আসাংয়ের কাছে নিজের বাবার বদলা নেওয়ার জন্য নিজেকে একজন প্রফেশনাল খুনি বানানোর আবদার করল। তাই আসাং তাকে এক পলাতকের সঙ্গে বান অ্যাসেম্বলিং প্রতিযোগিতায় নামিয়ে দিল। শর্ত ছিল সুশি আগে বন্দুক জুড়ে সামনের লোকটিকে গুলি করবে, কিন্তু তার আশা ছিল না যে সুশি 10 সেকেন্ডে বন্দুক জুড়ে ফেলবে। সুশি লক্ষ্য স্থির করল, কিন্তু নির্দোষতার কারণে ট্রিগার চাপতে পারল না। এটা দেখে সেই লোকটি গতি বাড়ালো এবং সুশির ওপর লক্ষ্য স্থির করল, কিন্তু সেই মুহূর্তেই আসাং তাকে গুলি করে মারল। এরপর আসাং তাকে প্রশিক্ষণ দিতে লাগলো। প্রশিক্ষণের সময় সুশি আসাংয়ের প্রেমে পড়ে গেল, যাতে সে খুশি ছিল। শীঘ্রই সুশি তার বাবার খুনির সন্ধান পেল। সে যখন কুঠার নিয়ে তার বাড়ি পৌঁছালো, সেখানে আগেই ফাঁদ পাতা ছিল। সুশি ধরা পড়ে গেল। হামলাকারী হাতুড়ি তুলল, কিন্তু প্রাণঘাতী আঘাত করল না, বরং সে জানালো যে সে তার বাবাকে মারেনি, বরং আসল খুনি অন্য কেউ। সে সত্য বলতে যাবে, হঠাৎ জানালা ভেঙে আসাং ভেতরে এলো এবং মুহূর্তে সবাইকে শেষ করে দিল। সে আবার সুশির প্রাণ বাঁচালো। এই ঘটনার পর সুশি আসাংয়ের কাছে তার ভালোবাসার কথা জানালো। আসাং রাজি হয়ে গেল এবং দুজনের বিয়ে হয়ে গেল। কিন্তু হানিমুনে এক রহস্যময় কল আসতে না আসতেই সে সুশিকে একা ফেলে চলে গেল। যখন তারা আবার মিলল, আসাং মারা গিয়েছিল। আসলে সে তার বাবার খুনিকে খুঁজছিল। সন্ধান পেতেই সে সুশির শেষ ইচ্ছা পূরণ করতে চেয়েছিল, কিন্তু প্রতারণায় মারা গেল। এ শুনে সুশি ভেঙে পড়ল এবং বদলা নেওয়ার সিদ্ধান্ত নিল। সে একাই শত্রুর আস্তানায় ঢুকে পড়ল এবং এক গুন্ডাকে মেরে ফেলল। তার ধারণা ছিল না যে সামনে শত শত সশস্ত্র লোক রয়েছে। সুশি সবাইকে মারতে মারতে এগিয়ে চলল। নিজেদের মৃত্যুর বদলা নিতে সে পূর্ণ শক্তিতে সবচেয়ে উপরের তলায় পৌঁছাল এবং না থেমে ছুরি দিয়ে আঘাত করতে থাকল। প্রতিটি আঘাত মারাত্মক ছিল, কিন্তু সুশিও মানুষ ছিল। ভিড় আর একটানা আক্রমণের মধ্যে তার শক্তি ফুরিয়ে আসতে লাগল। তখন এক মোটা লোক তার গলা টিপে ধরে তুলে নিচে ছুঁড়ে মারল। সুশি সামলাতে পারল না। তখন তার হাতে কিছু শক্ত লাগলো, যা সে মোটা লোকটির হাঁটুতে বসিয়ে দিল। সে চুল ছেড়ে দিল এবং সুশি তার মুখে আঘাত করল। মোটা লোকটি ঘুরে গেলে সুশি তার ওপর কর্তৃত্ব করে নিল। সে শেলফ থেকে দড়ি তুলে তার গলায় জড়িয়ে দিল। শ্বাসরোধে সে পড়ে গেল। সুশি মাটিতে নেমে দড়ি আরো শক্ত করতে থাকল এবং এক দৌড় দিয়ে কাজ ভাঙতে ভাঙতে বিল্ডিং থেকে বাইরে লাফ দিল। সুশি একাই পুরো খুনি সংগঠনকে ধ্বংস করে বাবার খুনের বদলা নিল। সে যেই সেখান থেকে যেতে যাচ্ছে, পুলিশ তাকে ঘিরে ফেলল। মাসের পর মাস ধরে তাকে তাড়িয়ে আসা পুলিশ তার যোগ্যতা দেখে হতবাক হয়ে গেল। তখন গোয়েন্দা সংস্থা তাকে অজ্ঞান করে একটি বিশেষ মিশনের জন্য সঙ্গে নিয়ে গেল এবং চুপি চুপি তার প্লাস্টিক সার্জারি করে দিল। যখন সুশির চোখ খুলল, তখন তার চেহারা বদলে গেছে। তাকে একটি সিক্রেট বেসে বন্দি রাখা হলো, যেখানে ভেন্টিলেশন থেকে বিষাক্ত গ্যাস ছেড়ে বারবার তাকে অজ্ঞান করা হতো। কিন্তু এবার যখন নিরস্ত্র গার্ড তাকে অজ্ঞান ভেবে নিতে এলো, তখন সুশি অজ্ঞান হওয়ার নাটক করছিল। হঠাৎ সুশি জেগে গেল এবং হামলা শুরু করলো। তার মনে হলো এখানে কিছু ভুল হচ্ছে, কিন্তু ভিতরে মেয়েরা নাচছিল। সুশি বিস্মিত হলো যে এখানে এসব কি চলছে। তখন গার্ডরা তার পেছনে লাগলো এবং সে পূর্ণ শক্তি দিয়ে পালানোর চেষ্টা করলো। পালাতে গিয়ে সে আরেকটি ঘর খুলে ফেলল, যেখানে লোকজন বিশেষভাবে রান্না শিখছিল। তার হতভম্ব অবস্থা দেখে মনে হলো যেন সেখানকার লোকজন এতে অভ্যস্ত হয়ে গেছে। এতক্ষণে সব গার্ড তার পেছনে এসে গেল এবং একজন তাকে ধরে ফেলল। যেই তারা তাকে নিয়ন্ত্রণ করবে, সুশি ছুরি বের করে গার্ডকে জড়িয়ে ধরল। তার মনে হলো সে পালিয়ে যাবে, কিন্তু দরজা খুলতেই সামনে একটি মঞ্চ এলো, যেখানে লোকজন তাকে শান্তভাবে দেখছিল। আতঙ্কিত সুশি শুধু এই অদ্ভুত জায়গা থেকে বেরোতে চাইল। সে একটি দরজা লাথি মেরে খুলে ফেলল, যেখানে কিছু মেয়ে মেকআপ শিখছিল।
তারা তার আচরণে একদম স্বাভাবিক ছিল, কারণ এখানে আনা প্রতিটি মানুষ প্রথমে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সুশি ভয় পেতে লাগলো। সে তড়িঘড়ি করে বেরোনোর পথ জিজ্ঞেস করতে লাগলো। তখন ছোট চুলের একটি মেয়ে এসে পথ দেখানোর প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে চলল। সে সিক্রেট এক্সাজিট খুলে দিল এবং তারা বাইরে চলে এলো। তখন মেয়েটি সুশিকে নিচে লাফ দিতে বলল। প্রায় 10 মিটার উচ্চতা দেখে যখন সে দ্বিধা করছিল, তখন মেয়েটি নিজেই নিচে লাফ দিল। তাকে অক্ষত দেখে সুশি এক লোকের উরুতে ছুরি বসিয়ে তাকে ধাক্কা দিল এবং নিজেও লাফ দিল, কিন্তু মাটি ছোঁয়ার আগেই মেয়েটি গুলি চালিয়ে দিল। আসলে এইসব তারই ষড়যন্ত্র ছিল। তার নাম ছিল কুয়ান। এখানে তারই গোয়েন্দা এজেন্টদের ট্রেনিং সেন্টার চলত। চিফ সুশির যোগ্যতা চিনতে পেরেছিল এবং তাকে একটি বিশেষ মিশনের জন্য ট্রেন করতে চেয়েছিল, কিন্তু আসাং চলে যাওয়ার পর সুশি বাঁচতে চাইছিল না। চিফের কাছে তাকে রাজি করানোর আরেকটি উপায় ছিল। সে আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখিয়ে জানালো যে সে আসাংয়ের সন্তানের মা হতে যাচ্ছে। সে জানত যে সন্তানই নারীর সবচেয়ে বড় দুর্বলতা। সাথে সে তাকে 10 বছর পর নতুন পরিচয় এবং রিটায়ারমেন্ট ফান্ডের প্রতিশ্রুতিও দিল। শেষ পর্যন্ত সুশি সন্তানের জন্য বাধ্য হয়ে রাজি হয়ে গেল, যার পর মানুষজনের মাঝে লুকিয়ে থাকার জন্য তার প্রশিক্ষণ শুরু হলো। কিন্তু টিচার হয়ে লুকিয়ে থাকা তার পক্ষে সম্ভব ছিল না, কারণ পড়তেই তার ঘুম আসতে শুরু করত এবং খাওয়া বা মেকআপ করাও সে জানত না। মার্শাল আর্টে দক্ষ হলেও বাকি কাজে সে দুর্বল ছিল। শীঘ্রই চিফ তাকে বকতে লাগলো। এই সময় হঠাৎ এক নারী ছুরি নিয়ে ভেতরে ঢুকে চিৎকার করতে লাগলো, বাইরের পথ কোথায়? স্পষ্ট যে সে নতুন ধরা পড়েছিল। বাকি নারীরা শান্ত থাকলো, কারণ তারাও এ অবস্থার মধ্য দিয়ে গেছে। চিফ ইশারায় জানালো যে সায়ন তাকে বাইরের পথ দেখাবে। সুশি বুঝে গেল যে সামনে কি ঘটতে চলেছে। কিছু সময় পর সুশি তার সন্তান প্রসব করল। যতই সন্তান বড় হতে লাগলো, তার দায়িত্বও বাড়তে লাগলো। সে ট্রেনিংয়ে সেরা হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে লাগলো, যাতে শীঘ্রই বাইরে যেতে পারে। তার ব্যাকুলতা দেখে চিফ তাকে একটি সুযোগ দিল। সে বলল যে যদি সুশি একটি লোককে মেরে ফেলে, তবে মিশনের পর সে তার মেয়েকে নিয়ে বাইরে যেতে পারবে। সুযোগ পেতেই সুশি কাজ শেষ করার সিদ্ধান্ত নিল। সেই রাতে সে অস্ত্র নিয়ে লোকটির বাড়িতে ঢুকল, কিন্তু লোকটি আগেই তৈরি হয়ে বসেছিল। যেই সে ভেতরে পা রাখল, লোকটি তরোয়াল দিয়ে তার বন্দুক ফেলে দিল এবং হামলা শুরু করল। কিন্তু সুশি তাকে চেপে ধরল। যখন সে ছাড়াতে পারল না, তখন হাত বদলে আঘাত করল। সুশি পেছনে সরে যেতেই সে তার খপ্পর থেকে বেরিয়ে গেল এবং দুজনের মধ্যে জোরালো লড়াই শুরু হলো। লোকটির তৎপরতাও কম ছিল না, তবুও সুশি শেষ পর্যন্ত তাকে মেরে ফেলল এবং মিশন সম্পন্ন করল। চিফের দেওয়া মিশনে পাশ হওয়ার পর তার নতুন দায়িত্ব মিলল। এখন সে নতুন পরিচয়ে মানুষের মধ্যে লুকিয়ে গেল। সুশি তার মেয়েকে নিয়ে শান্তিতে থাকতে চাচ্ছিল, কিন্তু প্রতিবেশী হানজু তাকে পছন্দ করতে লাগলো এবং বারবার বাড়িতে এসে খোঁজ নিতে লাগলো। সতর্ক হয়ে সুশি তার তদন্ত করালো, কিন্তু হানজু গুপ্তচর না হওয়ার খবর পেতেই সে নিশ্চিন্ত হয়ে গেল। শীঘ্রই তার মেয়ে স্কুলে ভর্তি হয়ে গেল। সুশি মিশনের সাথে মেয়ের দেখাশোনা করতে থাকলো এবং হানজু সবসময় তার আশেপাশে থাকতে লাগলো। হানজুর কারণে সুশি ও তার মেয়ে খুশি থাকতে লাগলো। ধীরে ধীরে দুজন ঘনিষ্ঠ হলো এবং দুজনে একে অপরের প্রেমে পড়ে গেল। কিন্তু তখনই হঠাৎ আসা একটি ফোন কল সব বন্ধ করে দিল। টিম লিডার তাকে নতুন মিশন দিল এবং মিশন শেষ করতে হানজুকে তার বন্ধুর দুর্ঘটনার মিথ্যা বলতে হলো। সে হানজুকে ঘরের চাবি দিয়ে সেখানে থাকতে বলল। এদিকে সুশি তার জুনিয়রের সঙ্গে একত্রিত হয়ে টার্গেটের ডেটা চুরি করতে পৌঁছালো। মোবাইল পেতেই সুশি ওয়াশরুমের বাহানা করে পেন ড্রাইভে সব তথ্য বের করে নিল। সে মোবাইলের ডেটা কপি করে পেন ক্লিপে লুকিয়ে ফেলল। 10 সেকেন্ডে কাজ শেষ হয়ে গেল। কামরায় ফিরতেই সে দেখল যে তার জুনিয়র ধরা পড়ে গেছে। সন্দেহ বাড়তেই সুশি জুনিয়রের জন্য লোকটির ফোন ছেড়ে দিতে বাধ্য হলো। চালাক লোকটি বুঝে গেল যে ডেটা কপি হয়ে গেছে, তাই বাধ্য হয়ে সুশি ক্লিপটিও তার হাতে তুলে দিল। হঠাৎ 4 জনের মধ্যে বিপজ্জনক লড়াই বেঁধে গেল। সুশি পাল্টা আঘাত করে পেন ড্রাইভ ফিরিয়ে নিল, কিন্তু তার জুনিয়র মারাত্মকভাবে আহত হয়ে গেল। তখন চিফ ঠিক সময়ে সেখানে পৌঁছালো। সুশি সাথে সাথে জুনিয়রকে হাসপাতালে নিয়ে যেতে বলল, কিন্তু চিফ তার কথা উপেক্ষা করল। সুশি বলল, মিঞ্জুকে হাসপাতালে নিয়ে চলো, নইলে সে মরে যাবে। চিফ বলল, আমি কি করব? তোমার নিজের কাজ ঠিকমতো করা উচিত ছিল। সুশি তার জুনিয়রকে শেষ নিঃশ্বাস ফেলতে দেখে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। বাড়ি ফিরে সোফায় ঘুমিয়ে থাকা মেয়েকে দেখে সুশি ভেঙে পড়ল এবং তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে লাগল। তখন কারো আসার শব্দ পেয়ে সে চোখের জল লুকানোর চেষ্টা করল, তবুও হানজু সব দেখে ফেলল। সে সুশিকে কাঁদতে দেখে কোনো প্রশ্ন না করে তাকে জড়িয়ে ধরল। তখন দুজনের প্রেম আরো গভীর হয়ে গেল। কিন্তু যেই হানজু তাকে বিয়ের প্রস্তাব দিল, সুশি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। সুশি বলল, তুমি যদি আমার সত্য জানতে পারো তাহলে ভয় পাবে আর আমাকে ছেড়ে চলে যাবে। এটা শুনে হানজু বলল, তুমি যাই হও, যেরকমই হও, আমি তোমার সঙ্গ ছাড়ব না। আমি সব সময় তোমার সঙ্গে থাকব।
শেষ পর্যন্ত সে গলে গেল এবং চিফের কাছে হাঞ্জুকে বিয়ের অনুমতি চাইল। চিফ রাজি হলো, কিন্তু শর্ত রাখল যে বিয়ের লোকেশন ও মেহমান সে নিজেই ঠিক করবে। কিন্তু সে সতর্ক করে দিল যে সুশিকে প্রতিটি আদেশ মানতে হবে এবং 10 বছর পর তাকে স্বাধীনতা দেওয়া হবে। কিন্তু তখনই আসল সত্য সামনে এলো যে হাঞ্জু নিজেই চিফের এজেন্ট, যাকে সুশির নজরদারির ওপর বসানো হয়েছিল। বেশে তার আসার দিন থেকেই সে তার ওপর নজর রাখছিল। তাদের মধ্যে যে প্রেম হয়েছিল সেটাও চিফের পরিকল্পিত ফন্দি ছিল, যাতে সুশির ওপর প্রতি মুহূর্তে নজর রাখা যায়। এই সত্য থেকে অজানা সুশি বিয়ের অপেক্ষা করতে থাকলো। কিন্তু বিয়ের 10 মিনিট আগে চিফ তাকে নতুন মিশন দিল। এই মিশন আগে থেকে ঠিক ছিল এবং লোকেশনও বাছাই করা ছিল। ঠিক সময়ে সুশি সব অস্ত্র পেয়ে গেল এবং সুযোগ পেতেই টার্গেটের ওপর লক্ষ্য স্থির করল। সে ট্রিগার চাপার আগে মুখ দেখল, কিন্তু গুলি ছুড়তেই সে মারাত্মক আতঙ্কিত হয়ে পড়ল। গুলিটি চশমায় লেগে গেল। গার্ডরা লোকটিকে সাথে সাথে ঘিরে ফেলল। সামলে নিয়ে সে দ্বিতীয় গুলি ছুড়ল, যা সোজা বডিগার্ডদের গায়ে লাগল। এখন সে টার্গেটকে স্পষ্ট দেখতে পেল এবং সেটি তার মৃত স্বামী আসাং ছিল। সুশি স্তব্ধ হয়ে রইল। তখন দরজায় টোকা পড়ল এবং তাকে বিয়ের জন্য বাইরে ডাকা হলো। সে সাথে সাথে বন্দুক লুকিয়ে চুপি চুপি বাইরে বেরিয়ে গেল। নিজের মৃত স্বামীকে জীবিত দেখে তার মাথা অবশ হয়ে গেল, কারণ যদি সে বেঁচে থাকে তবে এত বছর কোথায় লুকিয়েছিল সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। কিন্তু কিছুই করার ছিল না। বাধ্য হয়ে সুশি হাঞ্জুকে বিয়ে করল। শীঘ্রই আসাং স্নাইপার পজিশন খুঁজে ফুটেজ বের করালো, যেখানে সুশিকে বাথরুমে যেতে দেখা গেল। সামান্য তদন্তের পর সে জানতে পারল যে সব মেহমান ভাড়াটে ছিল। এখন সে পুরো ষড়যন্ত্র বুঝতে পারল। সত্য জানতে সে সুশির স্টেজ শো দেখতে পৌঁছালো। শো শেষ হতেই সে তার সঙ্গে সাক্ষাৎ করল। চেহারা বদলানো ছিল, কিন্তু চোখ একই। সে শুধু তাকে চিনতে চাইছিল। আসাং মিথ্যা বলল যে সে তার ভক্ত, কিন্তু সুশি সাথে সাথে তাকে চলে যেতে বলল। পর মুহূর্তেই আসাং তার দিকে পিস্তল তাক করল। সে তার স্ত্রী ছিল ঠিকই, কিন্তু সে আর কোনো ঝুঁকি নিতে চায় না। সুশি এত ঘুরপ্যাচ করে কথা বলল যে আসাং বিশ্বাস করে ফেলল যে সে তার স্ত্রী নয়, যাকে সে খুঁজছিল। সে সাথে সাথে ঘুরে চলে গেল। সেই সময় হানু চিফের কাছে সুশি ও আসাংয়ের সাক্ষাতের খবর পৌঁছে দিল। তাদের কথোপকথন আসাংয়ের লোকেরাও শুনে ফেলল। শীঘ্রই চিফ সুশিকে জিজ্ঞাসাবাদ শুরু করল এবং সতর্ক করে দিল যে আজ রাতেই তাকে আসাংকে শেষ করতে হবে। হানজুর সাথে থাকার জন্য সুশি এই আদেশ মানতে বাধ্য হল। তখনই সে ফুলের সঙ্গে একটি কার্ড ও ইউএসবি পেল। সুশি গুপ্তচরের চোখ ফাঁকি দিয়ে ক্যাফেতে ইউএসবি চালালো। তাতে হানজু ও চিফের কথোপকথন রেকর্ড ছিল। তোমার এমন ভুল করা উচিত ছিল না। যে কোনো মানুষের এমন ভুল হতে পারে। ভুল বোঝাবুঝি করো না। তোমার বিয়েও একটি মিশন মাত্র। সত্য শুনতে তার হৃদয় ভেঙে গেল। সে যেটা ভালোবাসা ভেবেছিল তা তো একটি ফাঁদ ছিল। বদলা নিতে সে আসাংকে মেসেজ পাঠালো যে তাকে মারতে একজন সিক্রেট এজেন্ট আসছে। খবর পেতেই আসাংয়ের লোকেরা এজেন্টকে ধরে ফেলল। চিফ বুঝতে পারল সুশি তাকে প্রতারণা করেছে, কিন্তু সে হানজুকে কিছু বলল না। শুধু বলল সে সুশির ওপর নজর রাখুক। ওদিকে সুশি হানজুর কাছ থেকে বদলা নিতে চাইল, কিন্তু সে সঠিক সময়ের অপেক্ষা করতে থাকল। চিফ ধরা পড়া এজেন্টকে ছাড়ানোর জন্য নতুন প্ল্যান করল। সে এজেন্টের বদলে সুশি বিনিময় করবে এবং সেই মোকাবিলায় আসাংকে শেষ করে দিবে। আসাং চুক্তি মঞ্জুর করল। নির্ধারিত জায়গায় পৌঁছানোর আগেই আসাং মোটরসাইকেলে সামনে চলে এলো। সে চিফের গাড়ি থামিয়ে দিল এবং পলক ফেলতেই গার্ডদের মেরে ফেলল। চিফ যেই বন্দুক তুলবে তখনই পেছন থেকে একটি ট্রাক জোরে ধাক্কা মেরে দিল। অগোছালো অবস্থায় সুশি মৃত গার্ডের কাছ থেকে হাত করার চাবি বের করে নিল। পরিস্থিতি ঘুরে গেল। শেষ পর্যন্ত আসাং তাকে তার অ্যাপার্টমেন্টের বাইরে নামিয়ে দিল এবং সেফটির জন্য একটি বন্দুকও এগিয়ে দিল। কিন্তু সুশি যেই নিজের অ্যাপার্টমেন্টের নিচে পৌঁছালো, হঠাৎ ওপরে জোরে বিস্ফোরণ হলো। তার বুক কেঁপে উঠল। সে ওপরে তাকালো। হানজু তার মেয়েকে বুকে নিয়ে জানালা দিয়ে নিচে পড়ছিল। সুশি পাগলের মতো ছুটল। সে হাত বাড়িয়ে মেয়েকে ধরার চেষ্টা করল, কিন্তু পরের সেকেন্ডেই দুজন জোরে মাটিতে পড়ে গেল। সুশি ছুটে গিয়ে মেয়েকে কোলে তুলে নিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তার নিঃশ্বাস থেমে গেছে। হানজু কিছু বলতে চাইছিল, কিন্তু সুশিকে ভেঙে পড়তে দেখে সেও সেখানেই মৃত্যুবরণ করল। সেই মুহূর্তে সুশির রাগ চরম পর্যায়ে পৌঁছালে। সে নিশ্চিত হয়ে গেল যে এসব চিফ করিয়েছে। তখনই চিফ চুপি চুপি একটি মনিটর চালু করে দিল। পর্দায় বিস্ফোরণের আগের ফুটেজ চলতে লাগলো। আসলে সেই সিক্রেট এজেন্ট যাকে সুশি ধরা দিয়েছিল সেই তার ঠিকানা বলে দিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই আসাংয়ের লোকেরা বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। হানজু যখন মেয়েকে নিয়ে ফিরছিল তখনই তাদের লোকেরা তার ওপর হামলা করে। হানজু বুঝতে পারল এসব আসাংয়ের প্ল্যান।
মেয়েকে বাঁচাতে সে আসাংয়ের সঙ্গে কথা বলল। ওদিক থেকে উত্তর এলো যে বাঁচতে চাইলে নিজের হাতে বাচ্চাটিকে মেরে ফেলো। তখনই এক লোক তার সামনে ছুরি ছুঁড়ে দিল, কিন্তু হানজু ওই বাচ্চাটিকে নিজের মেয়ে মানতে শুরু করেছিল। সে ছুরি তুলে পূর্ণ শক্তি দিয়ে লড়াই করতে লাগলো। শত্রু বেশি থাকায় সে টিকতে পারল না এবং আবার ধরা পড়ে গেল। তখনই হানজু এক সত্য জানতে পারল যে যেই গুন্ডা সুশীর বাবাকে মেরেছিল সে আর কেউ নয়, সে আসাং ছিল। এ শুনে সুশীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। এরপর তাকে বোমার সাথে বেঁধে দেওয়া হলো। প্ল্যান একদম পরিষ্কার ছিল, যেই সুশি নিচে নামবে তখনই বিস্ফোরণ হবে। আসান জানত যে সুশি কত বিপজ্জনক। সে তাকে এতটা ভেঙে দিতে চেয়েছিল যে সে নিজেই এজেন্সির বিরুদ্ধে দাঁড়িয়ে যাক। কিন্তু চিফের কাছে পুরো বাড়ির ফুটেজ ছিল। সত্য সামনে আসতেই সুশি প্রচণ্ড রেগে গেল। সে গাড়ি সোজা ছাদে চড়িয়ে আসাংয়ের আস্তানায় প্রবেশ করে। ভেতরে পা দিতেই সে একে একে সবাইকে মেরে ফেলল। কয়েক মিনিটেই চারপাশে লাশ ছেয়ে গেল। শেষ পর্যন্ত আসাং তার ঠিকানা থেকে বাইরে এলো, কিন্তু সুশির মাথায় তখনও একটাই প্রশ্ন ঘুরছিল যে কখনো আসাং কি তাকে সত্যিকারের ভালোবেসেছিল। তখন আসাং নির্দ্বিধায় সত্য বলে দিল। সে বলল সে কখনো সুশিকে ভালোবাসেনি। সে যা কিছু করেছে শুধু একটি উদ্দেশ্যে করেছে। সে সুশিকে নিজের কাছে রাখতে চেয়েছিল, তাকে নিজের দ্রুততম ও সবচেয়ে বিপজ্জনক অস্ত্র বানাতে চেয়েছিল। কিন্তু ভাগ্য খেলাটা ঘুরিয়ে দিল। এটা শুনে সুশি ভেতর থেকে ভেঙে পড়ল। সে পিস্তল ছুঁড়ে ফেলে, ছোট ছুরি বের করে এবং সময় নষ্ট না করে আসাংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে তার শেখানো প্রতিটি কৌশল তার উপরেই প্রয়োগ করছিল। দুজন টপ লেভেল ফাইটার মুখোমুখি ছিল। বাড়ির ভেতরে শুরু হওয়া লড়াই রাস্তা পর্যন্ত পৌঁছে গেল। তখন আসাংয়ের লোকেরা সেখানে পৌঁছে গেল। তারা তাকে বাঁচালো এবং পালানোর জন্য একটি বাস হাইজ্যাক করলো। সুশি তাদের পেছনে দৌড়ালো, কিন্তু একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। সুযোগ নিয়ে আসাং বাস ড্রাইভারকে তার উপর চাপা দিতে বলল। বাস পূর্ণ গতিতে তার দিকে এগোতে লাগলো, কিন্তু শেষ মুহূর্তে সে গড়িয়ে পাশ হয়ে গেল। সুশি এখন তাকে জীবিত ছাড়তে রাজি ছিল না। সে সাথে সাথে উঠে দাঁড়ালো, হাতুড়ি দিয়ে গাড়ির উইন্ডশিল্ড ভাঙলো, ইঞ্জিন চালু করলো। তারপর ব্যানেটের ওপর উঠে উল্টো হাতে স্টিয়ারিং সামলাতে সামলাতে বাসের পেছনে ছুটতে লাগলো। গাড়ি কাছে আসতেই সে লাফ দিয়ে বাসের পেছনে ঝুলে পড়ল। সুযোগ পেতেই জানলা ভেঙে ভেতরে ঢুকে গেল। গুন্ডারা তাকে ঘিরে ফেলল, কিন্তু তার শক্তির কাছে তারা টিকতে পারল না। তখন আসাং নিজে সামনে আসতে বাধ্য হলো। সুশিও এরপরের লড়াইয়ের জন্য তৈরি হয়ে গেল। আসাং দুর্বল হয়ে পড়তেই সে গুন্ডাদের ডাকল এবং পেছন থেকে সুশির ওপর আঘাত করল। ব্যথার মধ্যেও সুশি ড্রাইভারের ওপর হামলা করল, যাতে বাস উল্টে গেল। ধাক্কায় আহত আসাং নড়তেও পারল না এবং সুশি সুযোগ পেয়ে গেল। সে কুঠার তুলল, কিন্তু আঘাত করার আগেই তার হাত থেমে গেল। আসাং হাসল এবং ঠিক সেই রাতের মতো বাঁশি বাজাতে লাগলো যেদিন সে সুশিরির বাবাকে মেরেছিল। সেই শব্দ আজও তার ভেতরে জীবন্ত। এক মুহূর্তেই সব রাগ ঝড় হয়ে ফিরে এলো। এবার সে একেবারেই আতঙ্কিত হলো না। সে এক মুহূর্তেই তার মাথা ধর থেকে আলাদা করে ফেলল। আর এখানেই আসাংয়ের গল্প শেষ হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।